বরিশাল অনেকে বলে আইতে শাল যাইতে শাল, কিন্তু সেই জমানা এখন আর বরিশালের নাই। বরিশাল এখন আমার স্বপ্নের শহর। আমরা আমাদের স্বপ্নের শহরে, এই শহরের শৃঙ্খলাবদ্ধ অবস্থা থেকে বের হয়ে একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করতেছি আপনাদের সাথে নিয়ে। পাশেই থাকবেন, ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম আমাদের চ্যানেল হাসান স্যার। আমরা বরিশাল যাচ্ছি। হঠাৎ করে একটু ছুটি পেয়েছি, তো মনে হলো যে একটু ঘুরে আসি। অনেকদিন কাজের করার মধ্যে স্টাক হয়ে গেছি। তো এখন আমরা সদরঘাটের উদ্দেশ্যে আমাদের বাসা থেকে রওনা দেবো। ইনশাআল্লাহ পুরো জার্নিটার মধ্যে বেশ উল্লেখযোগ্য অংশগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব, যে বরিশালে আমরা কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি। আমরা লঞ্চে করে যাব, যদিও পদ্মা সেতু যেতে পারতাম, কিন্তু একটু আরাম করে লঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো বাসা থেকে আমরা এখন বেরোচ্ছি। পথে আপনাদের রাস্তাঘাটের অবস্থা, তার মধ্যে দু একটা কথাবার্তা বলার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। লঞ্চ ঘাটে গিয়ে কথা হবে। সুন্দরবন 11 চলে আসছি। আমাদের কেবিনে দিয়ে যাচ্ছি আমরা এখন 355। দিস ইজ আওয়ার কেবিন। এটা খুলছে, ভিতরে ঢুকবো আমরা এখন। সিঙ্গেল কেবিন, এসি। এসি হালকা মনে হইতেছে, বাট আছে, এসি আছে, ঠান্ডা একটু বোঝা যাচ্ছে। এটা আমাদের কেবিন। এটা আজকে 1000 টাকা সিঙ্গেল কেবিনের ভাড়া। ডাবল কেবিনের ভাড়া বা অন্যান্য ভাড়াগুলো পরে বলতে পারবো আপনাদেরকে। এখন মাত্র এসে উঠলাম, পরে বলবো ইনশাল্লাহ। ভাড়া একটু বাড়ছিল, পদ্মা সেতু হওয়ার পরে মনে হয় ভাড়া আবার কমছে। 1400 টাকার মতো সিঙ্গেল কেবিন ভাড়া উঠছিল শুনছিলাম। এখন 1000 টাকা ভাড়ার কেবিন, মানে আমি টিকিট কাটছি আর কি। আমি আমাকে ভাড়া নিয়েছি। আর ইনশাল্লাহ যখন আমরা খাওয়া দাওয়া করবো তখন আপনাদের দেখাবো। এছাড়া লঞ্চের সিনারিও যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে একটু করে দেখানোর চেষ্টা করবো। তো সঙ্গে থাকুন, ধন্যবাদ। ऋतिक नहीं फिर भी मचेगी धूम, दोनों हाथ उठा के हवा में बेबी घूम। A few moments later. আমরা সুন্দরবন 11তে এসে খেতে বসবো। এখন খেতে বসতেছি। যে খাবারগুলো অর্ডার দিছি আমাদের সামনে লঞ্চে খাওয়া দাওয়ার জন্য। খাবার দাওয়ারগুলো এখানে সবজি আছে, এটা 25 টাকা বাটি। এখানে মাছ দেখা যাচ্ছে, ইলিশ মাছ আর রূপচাঁদা মাছ ফ্রাই। রূপচাঁদা 250, ইলিশ 200, মোটামুটি পিস। আপনার একটু বা খারাপ না। মুরগি 120 টাকা, এটা 180 টাকা। পোয়া মাছ বলে একে। ডাল চচ্চড়ি আর ভাত, সালাদ দেওয়া আছে।
No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. লঞ্চ থেকে নেমে কিছু কাজ সেরে আমরা ব্যাটারি চালিত গাড়ি টমটমে করে মামাবাড়ির দিকে যাত্রা শুরু করেছি। এই টমটমকে আমরা টমটম বললেও বরিশালে মানুষ এটাকে বলে অটো। রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে, মেঘের ওপারে আমার স্বপ্ন রয়ে গেছে, তবুও আমি রবি তোরই মাঝে, তোরই মাঝে ভুলে থাকার অভিনয়ে। গুড মর্নিং। সকালবেলা আমরা বেরোইতেছি বরিশাল শহরে। গতকালকে রাত্রে এসে টায়ার্ড ছিলাম, আমরা আরাম করে ঘুমাইছি। বরিশালে আজকে একটু ঘোরাঘুরি করবো। এই মুহূর্তে আমরা সদর রোড যাচ্ছি, বরিশালের কেন্দ্রবিন্দুতে রূপাতলি থেকে সদর রোড যাচ্ছি। আসেন আপনাদেরকে নিয়ে যাই ঘুরতে ঘুরতে, দেখবেন রাস্তা কিছু উল্লেখযোগ্য দেখানোর চেষ্টা করবো। দেখি সদর রোড কীভাবে যাওয়া যায়। আচ্ছা, আমরা এই রিক্সাটা দেখি, রিক্সাটা খালি হবে সদর রোড যাবে কিনা। রিক্সা নিয়ে যাই, লাইন দেওয়ার থেকে রিক্সাতে একই রকম ভাড়া চলে যাবে, রিক্সা নিয়ে যাই। এখন আমরা সদর রোড আছি। সদর রোডে যে আমাদের ডান পাশে সার্কিট হাউস আছে, ডান পাশে সার্কিট হাউস, শহীদ মিনার। সদর রোডের রাস্তা ধরে যাচ্ছি আমরা, বরিশালের মেইন রাস্তা বলা যায় এটাকে, সদর রোড। আমার নানা বাড়ির কাছে, সামনে অ্যাপোলো হাসপাতাল আছে, অ্যাপোলো হাসপাতাল দেখা যাচ্ছে সামনে। বিবির পুকুর, বরিশাল শহরে সদর রোডের বিখ্যাত একটা পুকুর, বিবির পুকুর নামে পরিচিত। এর ইতিহাস খুব ভালো যে বলতে পারবো আপনাকে আমি তা না, কিন্তু অনেকদিন আগে কোনো একজন রাজা এই পুকুরটা খনন করছিলেন, তো পানির অভাবের কারণে, যার কারণে এরপর থেকে এটাকে বিবির পুকুর নামে নামকরণ করা হয়। আমি খুব ভালো এটা ইতিহাস জানি না, জেনে নেবেন, গুগলে পাওয়া যায়। আমি গুগল থেকে আমি নিজেও দেখবো, আসলে আমারও দেখা দরকার। এটা মোটামুটি বিবির পুকুরের পার, রাত্রেবেলা সুন্দর দেখায়, সুন্দর করে দেখাবো ইনশাল্লাহ। জিন্নাত বিবি নামের একজন খ্রিস্টীয় ধর্মপ্রচারকের পালিত কন্যা স্থানীয় মানুষের পানির কষ্টের অভাব পূরণ করার জন্য 400 ফুট প্রস্থ ও 1850 ফুট দৈর্ঘ্যের একটি পুকুর খনন করেন। ওনার নাম অনুসারে এই পুকুরের নাম হয়ে যায় বিবির পুকুর। জামে কসাই মসজিদ, একটা ঐতিহ্যবাহী মসজিদ বরিশাল সদর রোড। এই রাস্তাটার নাম গির্জা মহল্লা, সদর রোডে গির্জা মহল্লা। আর বিশাল বড় মিনার দেখাইছে আপনাদের। এই মিনারটা আসলে এত উজ্জ্বল আলো দিয়ে আলোকিত করা থাকে যে নদীর অনেক দূর থেকেও, 1.5 ঘন্টা 2 ঘন্টা বিক্ষণ দূর থেকেও এই মিনারটা দেখা যায়, আমরা দেখি। আসেন একটু সামনে যাই। আমার নানা বাড়ি, একটা ঐতিহ্যবাহী বাড়ি, আমি দেখাই। যদিও গেটটা এখন কিছু নাই, এটা আসলে সব বিলীন হয়ে গেছে, কেউ থাকে না এখন। গেট কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু গেট থেকে উপর দিকে দেখা যাচ্ছে, উপরে দেখা যাচ্ছে বারান্দাগুলো দেখা যাচ্ছে। আমার কাছে আগের তোলা ছবি আছে, গুগলও ছবি আছে, আমি এগুলো দিয়ে দেবো, দেখে নিতে পারবেন। আমিনা মঞ্জিল, পুরনো বাড়ি, এটা আমার নানা বাড়ি। আমার মা খালা দেখা বেড়ে ওঠা শৈশব এখানে। এখানে গেটটা ছিল, বাট গেটটা এখন দোকান হয়ে গেছে। ঠিক পাশেই নীরব হোটেল। এই নীরব হোটেলটা আমার মামা চালান, কিন্তু ভিতর থেকে ঘুরে নিয়ে আসে আপনাদের। আসেন নীরব হোটেল। সামনে গেট নাই, এটা পিছনের গেট। পিছনের গেট দিয়ে আমি নানা বাড়িতে দেখতেছি। অনেক স্মৃতি, যদিও এখন হোটেলের স্টাফরা থাকে। নিচতলায় সামনে দিকে দোকান হয়ে গেছে। এই পুরনো বাড়ি, এটা একটা বাথরুম ছিল, এখানে একটা বাথরুম ছিল, ভেঙে ফেলা হয়েছে। উপরে দোতলায় আসেন, আমি সিঁড়িটা একটু দেখাতে পারি কিনা আপনাদের দেখি। যদিও এখন আর কেউ থাকে না, আমার নানু মারা যাওয়ার পরে। এখানে একটা চৌবাচ্চা ছিল, জমিদার বাড়িতে আগে যেরকম থাকে, আমরা এখানে গোসল করতাম।
এটা এখন নাই। এখানে একটা ডাইনিং রুম ছিল, সম্ভবত এখন দোকানের মধ্যে চলে গেছে। হ্যাঁ, একটা টেইলার্সের দোকান চলে গেছে। আমরা একটু সিঁড়িটা দেখাই, দেবেন খুব পুরানো বাড়ির ভুতুরে সিঁড়ির মতন দেখা যাবে। হ্যাঁ, আস্তে আস্তে আমরা উঠতেছি, দেখেন অনেক উঁচু উঁচু সিঁড়ি, পা আপনার লম্বা লম্বা করে ফেলে উঠতে হবে। আমি জানি না উপরে কি আছে, বলতে পারি না। না, উপরে দরজাটা বন্ধ, আমি দেখাতে পারবো না আপনাদের সাথে, যাই না দেখি সম্ভবত দরজাটা বন্ধ করে রাখা হয়েছে, তালা দেওয়া দরজা। এখানে বারান্দায়, সামনের বারান্দাগুলো এখান থেকে দেখা যায়। খুব সুন্দর জায়গা ছিল আসলে। এই স্মৃতি ছোটবেলার, নানু মারা যাওয়ার পরে আর এই স্মৃতিগুলো কোনোভাবে লাগাইতে পারতেছি না, মনেই আসে আর আফসোস হয়, কিন্তু আর কিছু বলতে পারি না। আমার নানুর হাতের একটা আলমারি, এটা আমার নানুর হাতের আলমারি, এটা আমার অনেক জিনিস ছিল। ওদিক থেকে ভিতর দিয়ে পাকঘরে যাওয়া যেত, বের হয়ে এখন সবই আসলে বন্ধ। হয়তো বা কোনো একদিন বাড়িটাও থাকবে না, বাড়িটা ভেঙে করে ফেলা হবে। মামারা বিভিন্ন জায়গায় আসেন, তারা গুছাই গাছে হয়তো করে ফেলবেন, এই স্মৃতিগুলো বিলীন হয়ে যাবে আসলে। সত্যি কথা অনেক আনন্দ ছিল এই বাড়িটার ভিতরে, অনেক আনন্দ, বিশাল বড় বাড়ি। আমি আসলে বাড়ির বড়টা তো বুঝতে পারলাম না, কারণ সব বন্ধ, কিন্তু বাড়িটা আসলে অনেক বড়, ভিতরে অনেক জায়গা, অনেক। এবার জমিদার বাড়ি এটা, এটা সেই হিসাবে বুঝতেই পারতেছেন কত বড় ছিল। যাক, ইনশাল্লাহ দেখতে থাকি আরো কি দেখানো যায়। আমরা একটু একে স্কুল, আসমত আলী খান ইনস্টিটিউটে যাবো এখন। অনেক পুরনো একটা স্কুল, আমার বাবা এই স্কুলে লেখাপড়া করছেন, আমার মামারা পড়ছেন, সেটা দেখাবো। চলেন একে স্কুলে যাই। আমার বাপ, মামারা, আমার বড় চাচা, আমাদের এলাকার অনেক লোকজন স্কুলে লেখাপড়া করছে। আর নানা বাড়ি এখানে সুবিধা, মানে প্রাথমিক শিক্ষা সবার এখান থেকেই হয়েছে মোটামুটি। বিশাল বড় মাঠ, এখন অনেক ইয়া হয়েছে, বঙ্গবন্ধুর মুরাল আছে একটা মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, এই স্কুলটার নাম হচ্ছে সংক্ষেপে বলে একে স্কুল, পুরো নাম হচ্ছে আসমত আলী খান ইনস্টিটিউট। আসমত আলী খান ইনস্টিটিউট। আমরা মোটামুটি একটা ভিউ দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর একটা প্রাকৃতিক নৈসর্গিক পরিবেশে আসলে এই মানে স্কুলটা দেখেন, চারদিকে গাছপালা, আর বরিশাল মানে গাছপালা, কিছু বলার নাই। ওই আমার মামাতো ভাই দাঁড়ায় আছে, দেখাও যে লম্বু ভাইকে দেখাও। আমার লম্বু ভাই, উনি এই স্কুলে কর্মরত আছেন সহকারী শিক্ষক হিসাবে, ব্যবসায় শিক্ষা শাখা। আমি যেরকম আরামবাগ স্কুলে, আমি তো আসলে গজবরল, আমি আরামবাগ স্কুলে সহকারী শিক্ষকও লেকচারারও, কিন্তু উনি এক পদে প্রতিষ্ঠিত মিস্টার লম্বু। চলেন আমরা একটু ওনার ক্লাস দেখে আসি। এটাকে ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা অনেক পুরনো একটা স্কুল, 1909 সালে হয়েছে। আর এই স্কুলটা 1913 সালে হয়েছে। এটা বুঝতেই পারতেছেন, আমরা 110 বছর আগের একটা স্কুলে ভিজিট করতেছি। 110 বছর, অনেক সময়। এই নতুন বিল্ডিং হয়েছে অনেক সময়, শেরে বাংলা ভবনের বিল্ডিংটার নাম। পুরোনো বিল্ডিং ওই পাশে আছে, ওই হলুদ রঙের বিল্ডিং গুলো পুরোনো বিল্ডিং। আরো পুরোনো বিল্ডিং অনেক ছিল, কিন্তু তেমন এখন নাই। এই ভবনটা 1920 সালে তৈরি করা হয়, নতুন ভবনটা। একে স্কুল থেকে বের হয়ে মাছ বাজারে যাওয়ার পথে আমরা জিলাপি খাই। জিলাপি খেয়ে তারপরে আমরা আস্তে আস্তে মাছ বাজারের দিকে যাওয়ার চেষ্টা করি। মাছ বাজারে গিয়ে আমরা কিছু মাছ দেখি, কিছু মাছও কিনি। মাছ বাজারে কাজ শেষ করে আমরা অনেক পরিশ্রান্ত হয়ে যাই, তাই আমরা রওনা দিই মুক্তিযুদ্ধ পার্কের দিকে। পথিমধ্যে আমরা আবার পথে কাশফুল দেখে সেখানে কিছুক্ষণ দাঁড়াই এবং অনেকগুলো ছবি তুলি, কাশফুলের সৌন্দর্য অবলোকন করি। ঢাকায় কাশফুল খুঁজতে গেলে নির্দিষ্ট জায়গায় যেতে হয়, বরিশালে কাশফুল সব জায়গায় আছে। আমরা মুক্তিযুদ্ধ পার্কে প্রবেশ করলাম। খুব সুন্দর একটি জায়গা, নদীর পাশে মনোরম ঝিরঝিরে বাতাস, একেবারে কীর্তনখোলা নদীর কোল ঘেঁষে আমরা অনেকক্ষণ বসে এখানে বিশ্রাম নেই এবং বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করি। উদ্ধারকারী যে জাহাজগুলো আমাদের আছে সেগুলো দাঁড়িয়ে আছে, যারা লঞ্চ বা কোনো জাহাজ ডুবে গেলে উদ্ধার করে। তারপরে আমরা মোটামুটি অনেকক্ষণ এখানে সময় কাটাই এবং খুব শান্ত শিষ্ট কীর্তনখোলা নদীর খুব ঝিরিঝিরি বাতাসে নিজেদেরকে জুড়িয়ে নেই এবং পরবর্তী যে কাজগুলো আমরা করতে যাব তার জন্য অনেক শক্তি সঞ্চয় করি এবং আমরা মোটামুটি ভালো একটা সময় এখানে পার করি। মুক্তিযোদ্ধা পার্ক থেকে বের হয়ে আমরা বাইকে করে দুর্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিই, দুর্গাসাগরের সৌন্দর্য অবলোকন করার জন্য। রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে, মেঘের ওপারে দুর্গাসাগর বিশাল একটি দিঘি, দেখার মতন তার প্রাকৃতিক সৌন্দর্য। আমরা বরিশাল ঘুরতে ঘুরতে দুর্গাসাগরে পদার্পণ করলাম। দুর্গাসাগর বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ দিঘি, যার আয়তন প্রায় 2500 হেক্টর।
বরিশাল শহর থেকে 11 কিলোমিটার দূরে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গ্রামে এটি অবস্থিত, যার কারণে এটিকে অনেক সময় মাধবপাশা দিঘি নামেও আখ্যায়িত করা হয়। 1780 সালে রাজা জয়নারায়ণের মা রানী দুর্গাবতী এই দিঘি খনন করান। এই দিঘির মাধ্যমে তৎকালীন অনেক মানুষের পানির অভাব থেকে তারা মুক্তি পান। এই দিঘির আরো অনেক দীর্ঘায়িত ইতিহাস আছে, আমরা সংকীর্ণ করব না, অনেক লম্বা করব না, সরি। তবে এই দিঘির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই দিঘির মধ্যখানে জঙ্গলাকীর্ণ টিবি রয়েছে, যা দেখতে ছোট্ট দ্বীপের মতন। নৌকা করে এখানে যাওয়া যায় এবং এখানে যাওয়ার জন্য দিঘির আশেপাশে ভাড়া করা অনেক নৌকাও আছে। আপনারা এখানে আসলে অবশ্যই দিঘির এই সৌন্দর্যটা অবলোকন করবেন। বরিশালবাসীরা যুগ যুগ ধরে এই দিঘি দেখে আসতেছে, আর আপনারাও চাইলে ঢাকা থেকে বা অন্য যে কোনো জেলা থেকে গিয়ে এই দিঘির সৌন্দর্য অবলোকন করতে পারেন। এই দিঘির চারপাশকে আরও সৌন্দর্যমণ্ডিত করার জন্য দিঘির প্রবেশ পথের পাশেই রয়েছে বেশ কিছু দোকান, যেখানে আপনারা অনেক শোপিস কিনতে পাবেন, এবং চারদিকে হেঁটে গেলে আপনারা মিনি একটি চিড়িয়াখানা পাবেন। কবুতরের যে অনেকগুলো খোপ আছে, কবুতর পালন করার খোপ, সেগুলো পাবেন। প্রাকৃতিক অনেক পাখির ডাক শুনতে পাবেন। এর মাঝখানে খিদে পেলে এখানে কিন্তু রেস্টুরেন্টও আছে, সেখানে যেতেও ভুলবেন না। দুর্গাসাগর থেকে আমরা রওনা হই উজিরপুর উপজেলায় বাইতুল আমান জামাই মসজিদ বা গুটিয়া মসজিদ দেখার উদ্দেশ্যে। এবারও আমাদের বাহন সেই বাইক। আমরা মসজিদে প্রবেশ করছি। সুন্দর স্থাপত্য শৈলী সম্বলিত বিশাল একটি গেট, যার মধ্যে দিয়ে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করতেছি। এলাকা ভিত্তিকভাবে এটা গুটিয়া মসজিদ নামে পরিচিত, যা বরিশাল জেলায় অবস্থিত। এই মসজিদে প্রায় 20,000 মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন একটা ঈদগাহ ময়দান আছে। চাগুরিয়া নামক গ্রামের একজন ব্যবসায়ী এস শরীফুদ্দিন আহমেদ এটি নির্মাণ ব্যয় বহন করেন। কমপ্লেক্সের মূল প্রবেশপথের ডানে বড় পুকুর রয়েছে। পুকুরের পশ্চিম দিকে মসজিদ অবস্থিত এবং এর একটি বড় মিনার আছে, যা মসজিদের একটি আইকন, যে মিনারটির উচ্চতা 193 ফুট। মসজিদটির অবস্থান বরিশাল জেলার উজিরপুর উপজেলায়। এই মসজিদটি প্রতিষ্ঠার তারিখ 16 ডিসেম্বর 2003, যা নির্মাণ করতে প্রায় 20 কোটি টাকা ব্যয় হয়েছে। ধারণ ক্ষমতা প্রায় 20,000। ছোট বড় মিলিয়ে এখানে 20টি গম্বুজ রয়েছে। মার্বেল পাথরের অনেক সুন্দর সুন্দর নকশায় এই মসজিদটি আমাদের সামনে ফুটে ওঠে। 14 একর জমির উপর স্থাপিত এই মসজিদটিতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের কাচ, ফ্রেম, বোস স্পিকার। এছাড়া মসজিদটির সীমানার মধ্যে রয়েছে ঈদগাহ ময়দান, দিঘি, এতিমখানা, ডাক বাংলো, গাড়ি পার্কিং ব্যবস্থা, লেক, পুকুর সহ
বিভিন্ন প্রজাতির ফুলের বাগান। আমরা মসজিদের সামনের দিকটা আপনাদের দেখালাম। আমরা এখন মসজিদের পিছনের দিকে বাগান সম্বলিত একটি স্থানে যাব। এটা হচ্ছে মসজিদের পিছনে যাওয়ার রাস্তা। প্রচণ্ড সুন্দর একটি বাগান এখানে অবস্থান করতেছে, অনেক সুন্দর সুন্দর গাছ এবং ফুলের বাগানের সারি। দুর্গাসাগর থেকে বের হয়ে আমরা 6 মাইল বাজারে ফাহিম ভাইয়ের রিভিউকৃত ম্যাজিক চেয়ার দোকান দেখতে পাই। সেখানে আমরা একটু অবস্থান করি। ঢাকার দিকে রওনা দেওয়ার সময় হয়ে আসে। লঞ্চঘাট এসে আমরা এখানে চটপটি খাই, খিচুড়ি এক্সপ্লোর করি এবং তারপরে আমরা লঞ্চে প্রবেশ করি। তো মোটামুটি সমস্ত ঘটনাই আপনারা ব্লগে দেখবেন, তার মধ্যে ট্রাভেল ব্লগও আছে। বরিশাল লঞ্চঘাটে আমাদের বিদায় দেওয়ার জন্য অনেক মানুষের আগমন হয়েছিল। তারা সবাই মোটামুটি আমাদেরকে বিদায় দেওয়ার জন্য খুব আনন্দ চিত্তে লঞ্চঘাটে অনেক মানুষ অপেক্ষা করতেছিল।
আমরা লঞ্চের বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় তা দেখি এবং বিদায়টাকে আসলে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হইলেও উপভোগ করি। বরিশাল 29 সেপ্টেম্বর রাত্রে আমরা রওনা দিই। আর আজকে 2 অক্টোবর রাত্রে আবার ঢাকার দিকে। সুন্দরবন 11 লঞ্চ করে গিয়েছিলাম, সুন্দরবন 10 লঞ্চে করে ব্যাক করতেছি। আমাদের কেবিনে বসে আছি। তো সুন্দর আসলে বরিশাল নিয়ে আপনাদের সামনে কিছু খুব অল্প সময়ের মধ্যে যতটুকু পারা যায় হিস্টোরিক্যাল প্লেসগুলো বা বরিশাল শহরের যে উল্লেখযোগ্য জায়গাগুলো দেখানোর চেষ্টা করছি। আশা করি ভালো লাগবে আপনাদের। ভবিষ্যতে আরো বিস্তারিত দেখানোর চেষ্টা করবো যখন সময় নিয়ে আসতে পারবো। এখানে এসে আমরা আসলে কিছু আমাদের চ্যানেলের জন্য কিছু ফুড ব্লগিংও করছি। অনেকের কাছ থেকে অনেক সুন্দর সাড়া পাইছি। বিশেষ করে আপনারা দেখবেন চৌমাথা স্ট্রিট ফুড যখন আমরা ব্লগ করি, ওখানে যে সিঙ্গারাটা আমরা ব্লগ করছি, সিঙ্গারার দোকানের মালিক নিজাম সাহেব, উনি আসলে আমাদের কাছে টাকা কোনোভাবেই নেন নাই। এটা আন্তরিকতা, আমরা বহুত চেষ্টা করছি, অনেকভাবে চেষ্টা করছি, সে একেবারে পারলে আকুতি মিনতি করেও আমাদের কাছে টাকাটা নেন নাই। এরকম কিছু আন্তরিকতাও পাইছি। আবার আমরা সিএমবি রোডে মন্টু মিয়ার চায়ের দোকান, মন্টু খান, জনাব মন্টু খান, ওনার আতিথেয়তা মুগ্ধ। কোনোভাবেই আমার মামাতো ভাই, তার জন্য আসলে তার আত্মীয়, সেই হিসেবে উনি কোনোভাবেই আমি আমাকে চায়ের দাম দিতে পারলাম না। তাই এই আন্তরিকতাগুলো আসলে কাজ করতে গেলে পাওয়া যায়। ঠিক তার বিপরীত ধর্মী কিছু জিনিসও দেখা যায়। যে আমরা ফুড ব্লগিং করতে গিয়ে আসলে এখানে একটা রেস্টুরেন্টে গেছিলাম, নাম হাজির বিরিয়ানি, যদিও অরিজিনাল হাজি না, বরিশালের হাজি, ঢাকার হাজি না। তো ওনারা আসলে রিভিউ বিষয়টা নিয়ে বিভিন্ন রকম গোরমিল করতেছিলেন এবং একটু অন্যভাবে তাদের কথাবার্তা বা আচরণ প্রকাশ পেতেছিল। এটা আসলে যদি তাদের কোনো সংকীর্ণতা থেকে থাকে তাহলে এই ধরনের সমস্যা হতে পারে, যে রিভিউ করলে মনে হয় আমার খারাপ হবে বা কিছু। আমি বরিশালবাসীর কাছে বলবো যে আসলে যারা নিজের ফুড নিয়ে রিভিউ দিতে চায় না, তাদের ফুড অ্যাভয়েড করাটাই বেটার। এই ধরনের লোকদের ফুড অ্যাভয়েড করাটাই বেটার। আসলে এই যে আমরা ব্লগিং করি, আমার একটা নতুন চ্যানেল, এখন পর্যন্ত এটা দ্বারা যে আমরা খুব বেশি খুব বেনিফিট পাচ্ছি এরকম কিছু না, কিন্তু ফ্রি একটা অ্যাডভার্টাইজ হয়ে যাচ্ছে। এতে যে মানুষের এত কাজ করে ভিতরে, এটা নিশ্চিত তাদের কোনো সংকীর্ণতা আছে। বরিশালবাসীর কাছে আমি বলবো চকবাজারের হাজির বিরিয়ানি, এটাকে আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন যে তারা তাদের রিভিউ দিতে চায় নাই, তারা তাদের খাবারটাকে নিয়ে আমরা রিভিউ করবো এটা তারা করতে চায়নি। যাই হোক, এরকম কিছু বিষয় থেকেই যায় আসলে, তার মধ্যে থেকেই জীবন। এই ট্যুরে আমাকে পুরাদস্তুর, আমার ক্যামেরাম্যান রিয়াজ আমাকে পুরাদস্তুর হেল্প করছেন সমস্ত কিছু বিষয় থেকে, তাকে ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বড় মামার বড় ছেলে শোভন, আমার মেজো মামার বড় ছেলে পল্লব, এরা দুজনেই, শোভনের আমি প্রায় এক বয়সী, পল্লব আমাদের ছোট ভাই, যথেষ্ট হেল্প করছে আমাকে এই মাথা থেকে ওই মাথা বরিশাল ঘুরে আনার চেষ্টা করছে। বিভিন্ন রেস্টুরেন্টের অ্যাড্রেস, ঠিকানা এগুলো ওরা দিছে, তারপরে রিকমেন্ডেশন বিভিন্ন মানুষের কাছ থেকে কালেক্ট করে আমাকে দিছে। আমি এই কাজগুলো খুব সহজভাবে করতে পারছি, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আসা যাওয়ার পথে সুন্দরবন লঞ্চে ছিলাম, তাদের আতিথেয়তা মুগ্ধ, তারা যথেষ্ট রকমভাবে চেষ্টা করছে, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বিষয়গুলো। যাই হোক, আজকে এখন আমরা বরিশালের পথে ঢাকার পথে দোয়া করবেন যেন আমরা সহিষ্ণুতার মধ্যে পৌঁছায় যাই বাসায়। আর বরিশাল ট্যুরের এখানেই আজকে পরিসমাপ্তি। ইনশাল্লাহ ঢাকায় গিয়ে রেস্ট নিয়ে আবার ঢাকার কিছু ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। দোয়া করবেন ভবিষ্যতে যেন আরো কিছু আমরা আরো ভালো ভালো জায়গায় আপনাদেরকে নিয়ে গিয়ে সেখানকার ব্যবস্থা আপনাদের দেখাতে পারি, খাবার, ট্রাভেল। তার সঙ্গে সঙ্গে আমার এডুকেশন প্রফেশন নিয়েও হয়তো কিছু কাজ আমি করবো আমার চ্যানেলে। আপনাদের সহযোগিতা দরকার, সাপোর্ট দরকার, সাবস্ক্রাইব দরকার, ভিউ দরকার। সবকিছু হলে পরে আমার কাজগুলো করতে আর আমি উৎসাহিত হব। আমি জাস্ট নতুন চ্যানেল হিসেবেও আমি মোটামুটি খুব চেষ্টা করছি যেন আমি কোয়ালিটি রক্ষা করতে পারি। আর যেখানে গিয়ে আমি ফুড ব্লগিং করছি এখানে আমি অনেস্টলি মন্তব্য দেওয়ার চেষ্টা করছি, কারণ এখানে আসলে অনেস্টিটা অনেক বড় জিনিস। আপনারা গিয়ে মিল খুঁজে পেলেই আমি সার্থক যে আপনাদের সঙ্গে আমি দেখাতে পারছি। যাই হোক, ঠিক আছে, আমরা এই পর্যন্তই। ইনশাল্লাহ ঢাকা গিয়ে এই ব্লগগুলো আস্তে আস্তে ছাড়বো, আপনারা দেখবেন, বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। বরিশালবাসীদের কাছে এটা বলতে পারবো যে এটা আমার দাবি, আমি বরিশালের ছেলে। বরিশাল শহর আমার নানা বাড়ি, ঝালকাঠি আমার জেলা শহর, তাদের বৃহত্তর বরিশালের আমি একটা অংশ। আমি এই অংশ হিসেবে আপনাদের কাছে সাপোর্ট চেতেই পারি যে আমার চ্যানেলটা যেন দূরত্বর উন্নতি লাভ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। আর কোনো রিকমেন্ডেশন থাকলে অবশ্যই তা জানাবেন, আমরা সেগুলো পূরণ করার চেষ্টা করবো সময় সাপেক্ষে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা এখন ঘুমাই, ইনশাল্লাহ সকালবেলা উঠে বাসায় যাবো। ছেলে মেয়েদের জন্য মন খারাপ লাগতেছে, অনেক 2-3 দিন বাইরে ছিলাম। দোয়া করবেন, ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো একটা পর্বে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।